কত আছে, ব্যালেন্স মোটামুটি 28 লাখ ওনার ব্যালেন্স আছে, ঠিক আছে। এটা হচ্ছে ওনার রেট। ওনার কন্ট্রিবিউশন কত হচ্ছে মাসে আপনারা গভর্নমেন্ট মিলে 18,000। আচ্ছা, ইয়ারলি আমরা জানি 3% মোটামুটি বেসিক দিয়ে বাড়বে, সেই ফ্যাক্টরটা আমরা নিলাম। এবং আমরা ইন্টারেস্ট রেট মোটামুটি ইন এভারেজ আপনি আপনার চাকরি জীবনকালে এনপিএস এ ওই 11% 11.5% ধরতে পারেন যদি ঠিকঠাক করে যায় আর কি। তো আমি 11% ধরলাম এবং আমরা হিসাব করে দেখব এই ব্যক্তি যে আরো 14 বছর চাকরি বাকি আছে সেখানে কি ওনার টোটাল টাকা কত হবে। 1,90,00,000 টাকা মোটামুটি উনি এই জায়গায় আশেপাশে থাকবে, ঠিক আছে। এইখানে আমরা দেখব যে উনি লামসাম করছেন, মানে এনপিএস হিসাবে লামসাম বলা হচ্ছে যে 60% আর 40% আপনাকে উইদাউট এনি ট্যাক্স অ্যাকাউন্টে যাবে, 40% আপনাকে কোথাও না কোথাও দিয়ে সেখান থেকে আপনার পেনশন। তো এই 60% টাকা ওনার ক্ষেত্রে কত? 1,13,00,000 টাকা উনি পাচ্ছেন লামসাম হিসেবে, যার জন্য কোনো ট্যাক্স লাগছে। এবার ওনার পেনশন কত হচ্ছে? পেনশনের ক্ষেত্রে এই 40% যে টাকা তার জন্য ওনাকে ওনার কাছে 14 খানা কোম্পানি অপশন আছে, টোটাল 40 যেখানে কোনো একটা উনি ক্লিক করতে পারেন ফর্মে, লাস্টে যখন উনি রিটায়ার করবে ফর্ম দেওয়া হবে এবং সেই কোম্পানি মোটামুটি আপনাকে 7% এখন কাজ করবে, 7%, 6.89, 7.01 এরকম ইন্টারেস্ট রেটগুলো আছে। সেই হিসেবে যদি আমরা ভাবি এইখানে তার পেনশন দাঁড়াবে 44,000 করে মান্থলি যাচ্ছে। আচ্ছা, এই 44K করে উনি পেনশন পাওয়া স্টার্ট হবে নেক্সট মান্থ, ভেরি নেক্সট মান্থ যেমন উনি ওনার যে পেনশনের কাগজ উনি, আচ্ছা এখন আমি বাংলায় বলেছি সবাই বুঝতে পারছি? হ্যাঁ হ্যাঁ বাংলাই বলুন, ঠিক আছে। তো 44 করে পাচ্ছেন এবং উনি পাবেন এই 44,000 উনি কেন পাচ্ছেন? কারণ ওনার যে 40% টাকা কোনো একটা কোম্পানিকে দিয়েছে সেই জন্য পাচ্ছেন। সেই কোম্পানি ইন্টারেস্ট রূপে এই টাকাটা দিচ্ছে, সেটা কত টাকা? হ্যাঁ 76 lakhs এর ইন্টারেস্ট সরো 44 লক্ষ টাকা পাচ্ছে। এটা 40%, হ্যাঁ এই 40% এটা তো পেয়ে গেল, 60টা উনি পেয়ে গেল। এইবারে এই 44 কে উনি কতদিন পাবেন? কতদিন উনি জীবিত আছেন উনি পাবেন। এটা কি ভেরি করে প্রত্যেক মাসে? আমি বাসার সব কিছু বলে দেবো, আমার কথার মধ্যে সব কিছু থাকে। উনি যতদিন বেঁচে আছেন উনি পাবেন। ওনার অবর্তমানে এই 44 কে এর কোনো পরিবর্তন হবে না। উনি যদি সেম অপশন দেন তাহলে ওনার ওয়াইফও পাবে এইটা, এই 44 কে। এবং তাদের দুজনেরই অবর্তমানে এই যে 76 লক্ষ টাকা তার বাচ্চা এই টাকাটা পাবে, তার যখন দুজনে এনপিএস আমরা আলটিমেটলি এই 1,90,00,000 পুরোটাই পাচ্ছি, একটু ঘুরিয়ে পাচ্ছি, 60 আগে পাচ্ছি, 40 আমাদের অবর্তমানে পাচ্ছি, আজকে বাচ্চারা পাচ্ছে। এই পেনশনটি কখনো 1 টাকা বাড়তে পারে না, কখনো 1 টাকা বাড়বেও না, কখনো 1 টাকা কমবেও না। এই 44 কে তো 44কেই থাকবে, 44,000 1 টাকা হবে না, 39,999 হবে না। কারণ আপনি যখন আপনার কাগজপত্র ডিআরএম অফিসে দিয়ে দিচ্ছেন, আপনি সেই মুহূর্ত থেকে এই যে মার্কেট লিঙ্ক পেনশন প্ল্যান, এটা তো মার্কেট লিঙ্ক, আমরা কিনছি কখনো দেখছি 22,000, কখনো দেখছি 21,000 সামথিং মার্কেট লিঙ্ক। সো এই মার্কেট লিঙ্কের সাথে এই 44 এর কোনো রকম এসবে না দিয়ে নেই লিঙ্কেজ, এটা 44 এর, ঠিক আছে। এবং এখানে গিয়ে আপনার এনপিএস এর গল্প হতো, ঠিক আছে। যদি মার্কেট যাওয়া হয় তাহলে এই 76 লাখ কমে যাবে না না, যে মুহূর্তে আপনি আপনার কাগজ জমা দিয়ে দিলেন এখানে কাছে 44,000 পেয়ে যাচ্ছে, যে মুহূর্তে আপনি দিয়ে দিলেন জমা, সেই ডেট থেকে ধরা সেই মুহূর্তে আপনি আর মার্কেটের সাথে কোনো রকম লিংক নেই। আপনার 60% টাকা আপনাকে দিয়ে দিয়েছে, 76 আপনি ধরা গেল আপনি এসবিআই এর ঘরে জমা রেখে দেন, এসবিআই আপনাকে দিচ্ছে, ঠিক আছে। এবং আপনাদের অবর্তমানে 76 লাখ আপনার বাচ্চারা পেয়ে গেল। একটু আগে আমার মানে কোশ্চেন করেছিলাম কি যখন রিটায়ারমেন্ট হচ্ছে তখন কি আমার পেনশন ফিক্স থাকবে কি ফ্লাকচুয়েট করবে?
আমাদেরকে বলা হলো কি না ভার্চুয়াল করবে মার্কেটের উপরে লিঙ্ক না আপনি এই 44 কে এনপিএস এর ক্ষেত্রে মার্কেটে ফ্লেক্সিবল করবেন না। মানে লাস্ট আমাদের সেটা তো একটা আলাদা না বিষয়। না ওটা কোশ্চেনটাকে ক্লিয়ার করছি আমি বলছি না, হবে না, হবে না। অ্যাক্সেস করে আমি সব কিছু উত্তর দিচ্ছি। তো এই 44 কে কখনো কোনো পরিবর্তন হচ্ছে না। আমার জীবনকালে হচ্ছে না, আমার বর্তমানে আমার ওয়াইফ যখন 44 কে পাবে তার কোনো হচ্ছে না, এবং এই সম্পূর্ণ টাকা যে 40% টাকা 76 লাখ সেটাও আমরা ফেরত পাচ্ছি। এখানে গিয়ে এনপিএস এর গল্প শেষ হলো। আচ্ছা একটা কোশ্চেন আছে এখানে তাহলে এই ক্ষেত্রে একটা মানে মাইনাস পয়েন্ট আমার মনে হচ্ছে কি ধরে রাখুন আমি যখন রিটায়ারমেন্ট করলাম ওই সময় যখন আমি এনপিএসে গিয়েছি ওই সময় যদি মার্কেট যদি ফল হয়ে থাকে তখন আমার তো পেনশন কম হয়ে যেতে পারে। হ্যাঁ, এটা একটা কোশ্চেন যে আমি যে মাসে রিটায়ারমেন্ট করছি সেই মাসে দেখছি আমার এই তাদের ক্ষেত্রে 1,90,00,000 আছে, এবং সেই মাসে হঠাৎ কোথাও যুক্ত হলো কিছু হলো মার্কেট ফল করলো, আপনি 2-3 মাস 1 বছর অবধি 1 বছর মানে মার্কেট ড্রপ থাকবে না, আপনি এটাকে পোস্টপোন করতে পারেন। আপনার এরকম নয় যে আমাকে 60 বছরই গিয়ে যাবে, আমাকে সমস্ত কাজ করতে হবে। আপনি মনে করেন এটা টাইম আমাকে ওই সময় আমি ওকে পোস্টপোন করতে পারি। আপনার মনে হলো হঠাৎ এটা 10 লাখ টাকা ড্রপ করে গেল, আপনি কেন করবেন? আপনার কাছে তো তখন অনেকটা লস হয়ে যাবে, তো আপনি কিছুদিন পোস্টপোন করে 5-6 মাস পরে আবার দেখবেন আপনার সেই জায়গায়। এই অপশনটা আমার কাছে থাকবে। হ্যাঁ, অপশন থাকে। আপনাকে অনেকে গিয়ে করে নেয় কাজ করব, তো আপনার কাছে অপশন আছে, এটা জানেন না অনেকে, অপশন আছে, আপনি পোস্টপোন করতে পারেন। আপনার যদি ভুল হয় এখন আমি রিটায়ারমেন্টে এই হ্যাঁ। অ্যামাউন্টটা এখন নিতে চাচ্ছি না। হ্যাঁ, 3 মাস পরে কেন, আপনি 3 বছর পরেও আপনার পেনশন শুরু করতে পারেন। আপনার যদি সাফিসিয়েন্ট মানি থাকে অন্য জায়গায়, আপনার এনপিএস এর অ্যাকাউন্টও থাকবে, সেখানে যেমন বাড়া কমা সব চলতে থাকে। আপনি শুধু সরকারি ব্যাপার থেকে বেরিয়ে গেলেন, রেল থেকে এগিয়ে গেলেন। মানে ওই যে 14% আছে ওটা থেকে বেরিয়ে গেল আমার অ্যামাউন্টটা এই যে ওই সময় থাকবে যখন মার্কেট ভালো হয়েছে তখন ভালো হয়েছে তখন আপনি করবেন, ঠিক আছে? আপনার বলে দেবো না সেটা এখানে। ইউপিএস এর আসলে মানে একটা টাইমে রিটায়ারমেন্টের আগে ইউপিএস থেকে ইউপিএস এর আসলে না, একবার যদি আমি এনপিএস থেকে ইউপিএস এ যাই, আমি গেলাম না ধরুন রিটায়ারমেন্টের আগে আমি যেতে সেটা চেয়েছিলাম হয়তো পরবর্তীকালে এখন পর্যন্ত এখন আমার সার্ভিসটা নেই। কারণ আমরা আধার কার্ড লিঙ্ক, প্যান কার্ড লিঙ্ক দেখেছি বছরের পর বছর চলেছে। হ্যাঁ, এত বড় হ্যাঁ, ইন্ডাস্ট্রি, সেটাই। এত বড় কিছু ফট করে করে দেওয়া যাবে না। জুনের 30 তারিখ যদি হ্যাঁ, হয়ে হ্যাঁ। যায়, খোলা যাবে। এটার জন্য টাইম লাগবে, ডিসিশন নিতে একটা সত্যি টাইম লাগবে। তো ইউপিএস এর ক্ষেত্রেও লামসাম আর পেনশনের দিকটা আমরা বিচার করে দেখবো। এবারে একই ব্যক্তির আমরা উদাহরণ নেব যে তার লামসাম টাকা কত হবে। এর ক্ষেত্রে সরকার দুটো ফর্মুলা দিয়েছে। ফর্মুলা মনে রাখার কোনো দরকার নেই, আপনি ডাইরেক্ট বলে গিয়ে ইউপিএস লামসাম ক্যালকুলেটর লিখবেন, আপনার কাছে চলে যাবে। সেখানে গিয়ে নিজের বেসিকটা দেবেন, নাম্বার অফ ইয়ার্স দেবেন, কত বছর চাকরি করেছেন, আপনাদেরকে দেখিয়ে দেবে যে আপনি লামসাম কত পেয়েছেন, হয়ে গেল। আবার গুগলের ক্যালকুলেটরে গিয়ে লিখবেন যে ইউপিএস পেনশন ক্যালকুলেটর, ইউপিএস পেনশন ক্যালকুলেটরে ওখানে আপনাকে নাম্বার অফ ইয়ার দিতে হবে, বেসিক পে দিতে হবে, দিলে আপনার পেনশন কত হয়, আপনার ফ্যামিলি পেনশন কত দেখিয়ে দেবে। আমরা এখানে করে একটু দেখি, ঠিক আছে? লামসাম কত হবে? লামসামের ফর্মুলাটা এখানে দিয়েছে 10% অফ বেসিক প্লাস ডিএ প্লাস ইনটু সার্ভিস ইয়ার্সে কতগুলো 6 মাস আছে বা ইনটু 2 করে দিন, ঠিক আছে? তো মোটামুটি আপনাকে যদি বলি আপনার বেসিক আপনার 14 ইয়ার্স কত হতে পারে, ওই সময় বেসিকটা কত হতে পারে? এটা কত? 2 লাখ টাকা। 2 লাখ। আর ডিএ কত হবে? তাহলে 2 লাখে 10% হয়ে গেল তো কত? 20,000 বেশি কই না কত বছর চাকরি হবে? টোটাল আপনার 66 মানে 3 ইয়ার্স তাহলে 20,000 ইনটু 66 করে দাও। হ্যাঁ, 13,20,000 টাকা আপনি পাচ্ছেন লামসাম। এখানে কত পাচ্ছিলেন? ঠিক আছে, এটা হয়ে গেল না লামসামের পার্ট, এই পেজ। এবারে আমরা আপনার পেনশনের পার্ট কত? লামসামে গ্র্যাচুইটি থাকবে না দাদা? গ্র্যাচুইটি দুটো ছিল। সেটা 3.20 লাখ পেনশন এই লামসাম। এবার আমরা পেনশনের দিকে দেখব। পেনশনের ক্ষেত্রে ফর্মুলাটা কি আছে? পেনশনের ক্ষেত্রে ফর্মুলা আছে P/2 U for qualified years number 300 into IC আর DC এই দুটো জিনিস কি আমি একটু বলছি। IC মানে হচ্ছে ইন্ডিভিজুয়াল গভর্নমেন্ট। ইউপিএস এ যখন আপনি কেউ আমরা ইউপিএস চলে গেল, ওয়ান্স আমরা ইউপিএস থেকে ইউপিএস চলে গেল, আমার টাকা কি হবে? এই দাদারও এখন কত টাকা আছে?
মানে আপনি আর আপনি যেটা 13.2 লাখ যেটা দেখিয়েছেন ওর মধ্যে তো আমার 60% অ্যামাউন্টটা তো অ্যাড হবে ওষুধ ইউপিএসসি আপনার লামসাম হয়ে গেল তো কনসিডারি দুটো পার্ট আমি বলছি লামসাম পার্টটা বলে দিচ্ছি লামসাম হয়ে গেল এটা লামসাম হবে না আপনি ইউপিএস নিয়েছেন উনি ওই সময় 13,20,000 টাকা হাতে পাবেন এবার আমরা কথা বলছি উনি পেনশন মাসে মাসে কত পাবেন সেই পেনশনের গল্পে আমরা বলছি আইসি আর বিসি বলে দুটো আমরা ওয়ার্ড পেয়েছি আমরা জানতে চাইছি আইসি মানে হচ্ছে আপনি আর গভর্নমেন্ট মিলে যে টাকাটা জমা করছেন ইন্ডিভিজুয়াল পারপাস সেইটার পরিমাণ হচ্ছে আইসি বিসি হচ্ছে বেঞ্চমার্ক গভর্নমেন্ট সেই সময় গিয়ে বলবেন যে এই ব্যক্তি যে 20 বছর চাকরি করলো এনার হওয়া উচিত ছিল 30 লক্ষ টাকা ঠিক আছে এনার হয়ে গেছে 35 লক্ষ টাকা বা এনার হয়ে গেছে 25 লক্ষ টাকা সেটা হচ্ছে বেঞ্চমার্ক গভর্নমেন্ট ফিক্স করে যদি 25 হয়ে যায় তাহলে কিন্তু ওনার পেনশন কমবে যদি একটু বেশি থাকে 30 এর উপর ওনার 35 2 লাখ টাকা ওনাকে দিয়ে দেওয়া হবে কিন্তু 20 টাকা ইকুয়াল করে দেওয়া হবে ফর্মুলা বুঝতে পারলেন এবারে আমি আসছি যে ওনার বেশি করলেন উনি 2 লক্ষ টাকা 2 লক্ষ বাই 2 তাহলে আমাদের এখানে হয়ে গেল 1 লক্ষ টাকা কিউ ফর কোয়ালিফাইং ইয়ার্স টোটাল আমার কত বছর চাকরি হচ্ছে আমাদের 33 ইয়ার্স 33 ইনটু 12 হ্যাঁ 396 হ্যাঁ 396 বাই 300 এটা কি হবে এটা হবে আমি এখানে বেশি চাকরি করি আর যাই করি মানে প্রতি বছরে বেশি যাই করি আমার এটাকে 300ই নিতে হবে ঠিক আছে আমি বেশি করলে যে 50% বেশি পাবো সেটা না ঠিক আছে এবার আমি কি করেছি এই আইসিআর বেশির ক্ষেত্রে আইসিওতে এই একই কর্পোরেশনের টাকাটা জমা হচ্ছে এই মোটামুটি 11% নিতে হবে তো আইসিআর আমি এটাকে করে নিচ্ছি এবং গভর্নমেন্টও আমি ভাবছি যে গভর্নমেন্ট ওইটাকেই বলেছে বেঞ্চমার্ক যে ওই দাদা 1 বছর পরে ওই 1,90,000 হওয়া উচিত এটার মধ্যে বেশি কনফিউশন না গিয়ে এটা জাস্ট এক ধরে নিয়ে তো এটা কেটে গেল আপনি মোটামুটি দেখুন ওনার 50% জমা মানে 50% ওনার গভর্নমেন্ট ম্যাচ করে দিয়েছে আমার লাস্ট টার্ম স্যালারি 50% ইউপিএস পাচ্ছে কেন পাচ্ছে কিছু শর্ত উনি মেনেছেন তাহলে উনি পাবেন এইখানে একটা ব্যাপার আছে ইউপিএস এ 50% আমি পাবো তার কতগুলো শর্ত গভর্নমেন্ট দিয়েছে সেই শর্তগুলো আমাদেরকে ফুলফিল করতে হবে সেই শর্তগুলো কি কি সেই শর্তগুলোর প্রথম শর্ত হচ্ছে আমাকে মিনিমাম 25 বছর চাকরি করতে হবে বা 300 মাস চাকরি করতে হবে প্রথম শর্ত ম্যাচ করতে হবে সেকেন্ড আমার কোনো মিসিং কন্ট্রিবিউশন হবে না অনেকের ক্ষেত্রে আমরা দেখি এক বছর সময় কন্ট্রিবিউশন হয়ে গেছে তার ক্ষেত্রে যদি হয় সেরকম মিসিং কন্ট্রিবিউশন আমার 50% আমি পাবো না থেকে প্রপোর্শন হিসেবে যতটা কম হয় সেই রকম পাবো 3 নম্বর হচ্ছে সরকারের বলে দেওয়া ডিফল্ট স্কিম যেটা এসপিআই যেটা অনেকে চেঞ্জ করেছে না সেই স্কিম থেকে আমি আমার বুদ্ধিটাকে চেঞ্জ করেছি অন্যতে চলে গেছি এবং যার পর আমার কমে গেছে ইউপিএসে চলে গেছে এবং ওরকম আবার আপনার ইচ্ছে হয়েছে যে আমি বেশি পাবো ইউপিএসে গেলেন মাথা ঠান্ডা করাচ্ছেন 50% তারপরে আপনার মনে হচ্ছে যে আরো একটু বেশি দিবে তো যখন ইউপিএসে যাবেন আর চেঞ্জ করবেন না কিন্তু 50% পাওয়ার জন্য গেছে ইউপিএসে ওই ডিফল্টেই থাকবে যদি গেছেন এবং তারপরে কম হয়েছে তাতে গভর্নমেন্ট ওখানে নোটিশে লিখে দিয়েছে আমাদের দায়িত্ব হ্যাঁ যদি উপরে হয় সে দিয়ে ঠিক আছে আর 4 নম্বরটা আমাদের কোনো উইথড্রল হিস্ট্রি থাকবে না উইথড্রল হিস্ট্রি থাকবে না আমরা মাঝখানে টাকা যে তুলেছি কখনো যদি টাকা তুলি ইউপিএস থেকে আপনি টাকা তুলতে পারেন আপনার পার্সেন্টের 25% টাকা তুলতে পারেন তাহলে এই চারটে জিনিস আমরা স্যাটিসফাই করলে আমার 50% পেনশন সিকিউর ইউপিএস ঠিক আছে এটা আমি পাবো আমার বর্তমানে আমার ওয়াইফ পাবে এটা 60% মানে হয়ে গেল আপনার 60,000 টাকা 60,000 টাকা ছিল এই দুটো পেনশনের ক্ষেত্রে যখন আমরা চাকরি করে ডিআর থাকে চাকরি যখন ডিএ হয় তখন আমাদের দুটো ক্ষেত্রে ডিআর থাকে ডিআর এর কোনো রকম বলা হয়নি কত পার্সেন্ট বাড়বে 2% অ্যাড হবে সেটা বলা হয় এবারে আমি পেলাম আমার ওয়াইফ পেল এটা আমাদের দুজনেরই অবর্তমানে কোনো টাকা কেউ দিচ্ছে না আমাদের পাচ্ছে না এটা হয়ে গেল ইউপিএস এর ব্যাপার ঠিক আছে তো ইউপিএস অলমোস্ট একটা মানে ওপিএস কে বলা হচ্ছে ডিফাইন
আমাদের অলরেডি পূর্ব নির্ধারিত আমরা কত কি পাবো। এনপিএস কে বলে ডিফাইন্ড কন্ট্রিবিউশন সিস্টেম। আপনি কন্ট্রিবিউট করছেন প্রত্যেক মাসে, আমি কত পাবো। ইউপিএস মোটামুটি বুঝলেন যে কন্ট্রিবিউশন আর বেনিফিট দুটো মিলিয়ে মোটামুটি একটা হাইব্রিড জায়গায় এখানে গিয়ে দাঁড়িয়েছে না, সেটা হয়ে গেল আমার ইউপিএস। ঠিক আছে, আপনারা এবারে নিজেদেরটা ক্যালকুলেট করতে পারবেন। আপনার কাছে গুগলও আছে, নিজের বেশি মোটামুটি কোনো প্রমোশন না লাগিয়ে এমনি মোটামুটি একটা এক্সপেকটেশন করুন যে আমি 14-15 বছরে কোথায় যেতে পারি, বেশি কোথায় যেতে পারি, ওখানে গুগলে গিয়ে বুঝে যাবো। ঠিক আছে, নেক্সট হচ্ছে যে এই যে আমরা চেঞ্জ করছি, চেঞ্জ করলে কি ফায়দা। আমরা যে চেঞ্জ করছি এনপিএস এ, প্রথমে আমাদের টাকাগুলো ছিল এসবিআই, ইউটিআই আর এলআইসি তে। প্রত্যেকের পাশে দেখবেন এরকম 33 এরকম করে লেখা আছে। এরা নিজেদের মধ্যে আপনার টাকাটা ভাগ করে কোথায় লাগাচ্ছে, ইকুইটিতে লাগাচ্ছে আর লাগাচ্ছে ডেট করে যায়। দুটো ধরনের মার্কেট, দুটোর বৈশিষ্ট্য সম্পূর্ণ আলাদা। যারা এখানে এসআইপি করেন এরকম নাম শুনেছেন, এবিসি ইকুইটি ফান্ড, আইসিআইসিআই ডেট ফান্ড, এসবিআই এবিসি ইকুইটি ফান্ড। সো এই ইকুইটি আর ডেট, ইকুইটি মানে ইকুইটি মার্কেটের বৈশিষ্ট্য হচ্ছে রিটার্ন। এখানে আবার রিস্ক একদমই কম, ফিক্সড রেটের রিটার্ন। ঠিক আছে, যতক্ষণ আপনি ডিফল্টে ছিলেন, এদের কাছে পয়সা রেখেছিলেন, এরা আপনার টাকা থেকে মাত্র 15 টাকা রাখছিল আর 85 টাকা রাখছিল। প্রাইভেট অন্যান্য যারা কোম্পানি আছে তারা বললো আপনি এখানে দেখুন দাদা, আপনার রিটার্নটা খুলে আপনি 1% পেয়েছেন, কেউ 8.7 পেয়েছেন, দেখুন কত কম পেয়েছেন। আপনি আমাদের সাথে আসুন, আমরা এটাকে বাড়িয়ে দেবো। আপনি গেলেন, আপনার বয়স 35, আপনার ইকুইটি পার্সেন্ট টাকা করে দিল 50। খারাপ নয়, গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী আপনার যা এজ সেই হিসেবে এবারে হয়ে গেল 50, কালো দিন হচ্ছে 15 টাকা। এটা খারাপ, এটা কম দিন ছিল, এবারে আপনার অনুপাত হয়ে গেল 50-50, 30 বছর বয়স। এবং আপনি দেখবেন আপনার ইন্টারেস্ট রেটটা একটু বেড়ে গেছে এবং তারা ক্যালকুলেট করে দেখালো যে আপনার বেড়ে গেল। দেখুন বেড়ে কীভাবে গেল, তারা অনুপাতটাই তো চেঞ্জ করে দেবেন। এরা তিনি অনুপাত থেকে আপনার যদি চেঞ্জ করতে হয়, আপনি ভরসাযোগ্য হিসেবে এসবিআইকে বাঁচতে পারেন। ভারতবর্ষের সব থেকে পুরোনো কোম্পানি, লং টার্ম হিস্ট্রি রয়েছে এবং ভালো স্টেবল রিটার্ন রয়েছে। কিছুদিন আগে যে আমরা দেখলাম মার্কেট ফ্লাকচুয়েশন খুব বেশি হচ্ছিল, লাস্ট 1 বছর অনেকে অনেক ব্লক করছিল, তার মধ্যে এই ডিফল্ট স্কিম সব থেকে কম ফ্লাকচুয়েট করেছিল। যাদের ডিফল্ট আছে দেখবেন ভাই তোরটা তো কমেনি হতো, আমি যাকে এটা করেছি অনেক কমে গেছে। এটা সব থেকে কম ফ্লাকচুয়েট করেছে, মোস্ট সেফেস্ট। ঠিক আছে, চেঞ্জ করতে পারেন, একটু আপনি খেলা করতে পারেন। ঠিক আছে, তো এই খেলা আপনি এসবিআই সাথেও করতে পারেন, শুধু এসবিআইকে আপনি চুজ করতে পারেন এবং আপনার অনুপাতটা এই হিসেবে ফিক্স করলে এটা সত্যি কথা যে আপনার ইন্টারেস্ট রেট বাড়বে। সেটা আপনি যার সাথেই যান, অ্যাক্সিসের সাথে যান, আইসিআইসির সাথে যান, যার সাথেই যান, কোম্পানির কোনো ওরকম ব্যাপার নেই। এরা ইন্টারনালি অনুপাতটা চেঞ্জ করে। ঠিক আছে, তো এইগুলো যদি কেউ চেঞ্জ করতে চান আমাদের সাথে, আমরাও একইভাবে এসবিআই চেঞ্জ করবো। আর যদি না করেন, আপনি ডিফল্টে থাকুন, তাতেও এসবিআই কাছে তার 30% আমাদের কাছে টাকা আছে। তো দ্যাটস অল অ্যাবাউট এনপিএস এন্ড ইউপিএস। আশা করি আপনারা প্রত্যেকে বুঝতে পেরেছেন। যদি কোনো কোশ্চেন থাকে একটু করতে পারেন।